আজকে আমরা ইসিজি বা ইকেজির বেসিক জিনিসপত্র নিয়ে কথা বলবো। ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম কথাটার মানে হচ্ছে আমাদের হার্টে যে ইলেকট্রিক অ্যাক্টিভিটি হয় সেটাকে যখন আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করব তখন সেটাকে আমরা বলবো ইসিজি। আমরা জানি যে ইসিজিতে কতগুলো ওয়েভ থাকে, পি ওয়েভ, কিউ ওয়েভ, আর ওয়েভ, এস ওয়েভ এবং টি ওয়েভ। এখন কথা হলো এই ওয়েভগুলো কিভাবে সৃষ্টি হয়েছে এবং এই ওয়েভগুলো দ্বারা আসলে কি মিন করে। ওকে, আজকে আমরা সেই জিনিসগুলো নিয়েই কথাবার্তা বলবো। আজকের ক্লাসটা একটু বড় হতে পারে, কেননা আজকে অনেকগুলো টপিক নিয়ে একসাথে কথা বলবো, তাই ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে হবে। ইসিজি বোঝার আগে আমাদেরকে হার্টের ইলেকট্রিক অ্যাক্টিভিটিটা ভালো মতো বুঝতে হবে। এটা নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও করা আছে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাও শর্টকাট করে যদি একটু বলি, তাহলে আমাদের হার্টে যে এসএ নোড রয়েছে সেখানে সর্বপ্রথম অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়। এসএ নোডের পরিবর্তে এভি নোড কিংবা অন্যান্য যে স্পেশালাইজড মায়োকার্ডিয়ামগুলো রয়েছে সেগুলোও অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতে পারে। এই অ্যাকশন পটেনশিয়ালটাই হচ্ছে হার্টের ইলেকট্রিক খেলা। আমরা জানি যে নর্মাল অবস্থায় হার্টের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল নেগেটিভ থাকে এবং যখন অ্যাকশন পটেনশিয়াল শুরু হবে তখন হার্টের ডিপোলারাইজেশন হবে, অর্থাৎ হার্ট সেলগুলোর মধ্যে পজিটিভ আয়ন প্রবেশ করবে। ডিপোলারাইজেশনের পর হার্টে রিপোলারাইজেশন হবে, তখন পজিটিভ আয়নগুলো সেল থেকে চলে যাবে। সহজ কথায় ডিপোলারাইজেশন মানে হচ্ছে সেলটা পজিটিভ হবে এবং রিপোলারাইজেশন মানে হচ্ছে সেলটা নেগেটিভ হবে। একটা সেল যখন ডিপোলারাইজ হবে তখন সেখান থেকে পজিটিভ আয়নগুলো গ্যাপ জাংশনের মধ্য দিয়ে পার্শ্ববর্তী সেলে চলে যাবে এবং সেখানে অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে বা ডিপোলারাইজেশন তৈরি করবে, অর্থাৎ সেলটা পজিটিভ হবে। এরপর সেখানে আবার রিপোলারাইজেশন হবে, অর্থাৎ সেলটা নেগেটিভ হবে। এভাবে রিপোলারাইজেশনের পর আবার ডিপোলারাইজেশন হবে এবং প্রত্যেকটা সেলে অ্যাকশন পটেনশিয়াল হবে। সামগ্রিকভাবে আমাদের হার্ট ইলেকট্রিক্যালি সিনসাইশিয়াম হিসেবে কাজ করে। ওকে, আমরা যদি এখন এই ইলেকট্রিক অ্যাক্টিভিটিগুলোকে রেকর্ড করতে চাই তাহলে আমাদের প্রয়োজন হবে একটা ইসিজি মেশিন। বলে রাখা দরকার, ইসিজি মেশিন গ্যালভানোমিটারের নীতিতে কাজ করে। আমরা সবাই কম বেশি গ্যালভানোমিটার চিনি। গ্যালভানোমিটারে একটা পজিটিভ ইলেকট্রোড থাকে এবং একটা নেগেটিভ ইলেকট্রোড থাকে। এই গ্যালভানোমিটারের কাজটা হচ্ছে কোনো একটা বৈদ্যুতিক তার অথবা বৈদ্যুতিক কোনো একটা পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রিসিটির ফ্লোটা সে নির্ণয় করতে পারে। ইলেকট্রিসিটি না থাকলে কাঁটাটা সবসময় জিরো দাগ বরাবর থাকবে, অর্থাৎ সোজা থাকবে, অন্যথায় এটা ডানে অথবা বামে ফ্লাকচুয়েট করবে। গ্যালভানোমিটারের নীতি ভালো মতো বোঝার জন্য আমরা একটা কাজ করব। ভেন্ট্রিকুলার ওয়াল থেকে একটা হার্ট পিস কেটে নিয়ে আসবো যেখানে অনেকগুলো হার্ট সেল রয়েছে এবং এটাকে গ্যালভানোমিটারের সাথে সেট করে দিব এবং এটার বিভিন্ন ফ্লাকচুয়েশন দেখব। প্রাথমিকভাবে প্রত্যেকটা সেল রেস্টিং অবস্থায় নেগেটিভ থাকে, যে কারণে সেই পিসের মধ্য দিয়ে বা হার্টের মধ্য দিয়ে কোনো ধরনের ইলেকট্রিসিটির ফ্লো হয় না, অর্থাৎ গ্যালভানোমিটারটা তখন শূন্য দাগ বরাবর থাকে। যে হার্ট পিস কেটে আনলাম সেটার এক প্রান্তকে নাম দিলাম এ, যেটার সাথে গ্যালভানোমিটারের নেগেটিভ ইলেকট্রোড যুক্ত হবে। অন্য প্রান্তকে নাম দিলাম বি, যেখানে গ্যালভানোমিটারের পজিটিভ ইলেকট্রোড যুক্ত হবে। এখন মনে করি এই প্রান্তে আমরা একটা স্টিমুলেশন দিব, যে কারণে সেখানে অ্যাকশন পটেনশিয়াল শুরু হবে, অর্থাৎ ডিপোলারাইজেশন হবে এবং সেলগুলো পজিটিভ হতে থাকবে। প্রথম কলামের সেলগুলো যখন পজিটিভ হয়ে যাবে, এরপর গ্যাপ জাংশনের মধ্য দিয়ে পজিটিভ আয়নগুলো নেক্সট কলামের সেলগুলোতে যাবে এবং সেগুলোতে ডিপোলারাইজেশন হবে। এরপর নেক্সট কলামের সেলগুলোতে ডিপোলারাইজেশন হবে এবং এভাবে এই প্রান্ত থেকে বি প্রান্তর দিকে আস্তে আস্তে ডিপোলারাইজেশন বা অ্যাকশন পটেনশিয়ালের ওয়েভটা যেতে থাকবে। যেহেতু পজিটিভ চার্জের ইলেকট্রিক ফ্লোটা পজিটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে, সেহেতু গ্যালভানোমিটারের যে কাঁটাটা রয়েছে সেটার ফ্লাকচুয়েশনটা হবে পজিটিভ দিকে, +10, +20 অথবা +30 এরকম কিছু একটা হবে।
স্টিমুলেশন দেওয়ার পর যখন সম্পূর্ণ পিস পজিটিভ হয়ে যাবে বা ডিপোলারাইজড হয়ে যাবে, তখন সেখানে কোনো ধরনের ইলেকট্রিসিটির ফ্লো থাকবে না, যে কারণে গ্যালভানোমিটারের কাঁটাটা আবার জিরো দাগ বরাবর চলে আসবে। সো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে হার্ট পিসের মধ্যে যখন সম্পূর্ণ নেগেটিভ থাকবে অথবা সম্পূর্ণ পজিটিভ থাকবে, এই দুই ক্ষেত্রেই গ্যালভানোমিটারের কাঁটাটা শূন্য দাগ বরাবর থাকবে, অর্থাৎ এটা কোনো ধরনের ফ্লাকচুয়েশন বা নড়াচড়া করবে না। ওকে, এখন আমরা বি প্রান্তের সেলগুলোকে যদি স্টিমুলেশন দিই, তাহলে বি প্রান্তের সেলগুলো ডিপোলারাইজড বা পজিটিভ হতে শুরু করবে। প্রথম গ্রুপের সেলগুলো যখন পজিটিভ হবে, গ্যাপ জাংশনের মধ্য দিয়ে এরা দ্বিতীয় গ্রুপের সেলগুলোকে ডিপোলারাইজড বা পজিটিভ করবে। এভাবে ডিপোলারাইজেশনের যে ওয়েভ বা অ্যাকশন পটেনশিয়ালের যে ওয়েভ, সেটা বি প্রান্ত থেকে এ প্রান্তর দিকে আসতে শুরু করবে, অর্থাৎ পজিটিভ চার্জগুলো নেগেটিভ ইলেকট্রোডের দিকে আসতেছে, যে কারণে গ্যালভানোমিটারের যে কাঁটাটা রয়েছে সেটার ফ্লাকচুয়েশন হবে নেগেটিভ দিকে। এভাবে সম্পূর্ণ পিস যখন আবার ডিপোলারাইজড বা পজিটিভ হয়ে যাবে, তখন সেখানে কোনো ধরনের ইলেকট্রিক ফ্লো থাকবে না, যে কারণে গ্যালভানোমিটারের কাঁটাটা আবার জিরো দাগ বরাবর চলে আসবে। আমরা জানি যে ডিপোলারাইজেশনের পর সবসময় রিপোলারাইজেশন হয়। রিপোলারাইজেশন মানে হচ্ছে সেলগুলো পজিটিভ চার্জ হারাবে এবং নেগেটিভ হতে শুরু করবে। এক্ষেত্রে যেহেতু বি প্রান্ত থেকে রিপোলারাইজেশনটা শুরু হচ্ছে, তার অর্থ হচ্ছে নেগেটিভ চার্জগুলো বি প্রান্ত থেকে এ প্রান্তের দিকে যাচ্ছে, অর্থাৎ নেগেটিভ চার্জগুলো নেগেটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে। সুতরাং গ্যালভানোমিটারের যে ফ্লাকচুয়েশনটা হবে সেটা হবে পজিটিভ দিকে। মনে রাখতে হবে, পজিটিভ চার্জগুলো যখন পজিটিভের দিকে যাবে তখনও ফ্লাকচুয়েশনটা হবে পজিটিভ দিকে, নেগেটিভ চার্জগুলো যখন নেগেটিভ ইলেকট্রোডের দিকে যাবে তখনও ফ্লাকচুয়েশনটা হবে পজিটিভ দিকে। এরপর সেলগুলো যখন সম্পূর্ণ রিপোলারাইজড বা নেগেটিভ হয়ে যাবে, সেখানে কোনো ধরনের ইলেকট্রিক ফ্লো থাকবে না, যে কারণে গ্যালভানোমিটারের কাঁটাটা অ্যাগেন জিরো দাগ বরাবর চলে আসবে। ওকে, আমরা মোটামুটি গ্যালভানোমিটারের বেসিক কার্যপ্রণালী বুঝে ফেললাম। এখন ফাইনালি দুটো জিনিস একটু ক্লিয়ার করা দরকার। আমরা দুটো হার্ট পিস নিয়ে কথা বলবো। উপরের যে হার্ট পিসটা রয়েছে সেটার থিকনেস হচ্ছে কম, নিচে যে হার্ট পিসটা রয়েছে সেটার থিকনেস বেশি। এখন যদি আমরা এ প্রান্তে সেম স্টিমুলেশন দিই, তাহলে দুইটার ক্ষেত্রে দুই ধরনের ফ্লাকচুয়েশন দেখতে পাবো। উপরের যেখানে থিকনেস কম সেটার ক্ষেত্রে গ্যালভানোমিটারের ফ্লাকচুয়েশনটা হবে কম, অন্যদিকে নিচের পিস যেটার থিকনেস বেশি সেখানে গ্যালভানোমিটারের ফ্লাকচুয়েশনটা হবে বেশি, পজিটিভ দিকে হোক কিংবা নেগেটিভ দিকে হোক। অর্থাৎ থিকনেস বাড়লে ফ্লাকচুয়েশন বাড়বে, যেটার এক্সাম্পল আমরা দেখতে পাই অ্যাট্রিয়াল ওয়াল এবং ভেন্ট্রিকলের ওয়ালের ক্ষেত্রে। অ্যাট্রিয়াল ওয়ালটা যেহেতু একটু কম পুরু বা থিকনেস কম থাকায় সেখানে ফ্লাকচুয়েশনটা হবে একটু কম, অন্যদিকে ভেন্ট্রিকলের ওয়ালটা যেহেতু একটু বেশি পুরু বা থিকনেস বেশি, সেই ক্ষেত্রে ফ্লাকচুয়েশনটা হবে বেশি। ওকে, এখন আরেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। সেলগুলোর মাঝখানে যদি ফাস্ট কন্ডাক্টিং কোনো টিস্যু থাকে, যেমন পারকিনজি ফাইবার, এই সেলগুলো হচ্ছে একটু লম্বাটে এবং এগুলোর মাঝখানে গ্যাপ জাংশন বেশি থাকায় এগুলোর মধ্য দিয়ে ইলেকট্রিসিটির ফ্লোটা খুব বেশি হয়। অর্থাৎ ফাস্ট কন্ডাক্টিং টিস্যুর ক্ষেত্রে ফ্লাকচুয়েশন মোর কুইকলি হবে। সাপোজ কোনো একটা টিস্যুর ক্ষেত্রে ফ্লাকচুয়েশনটা যদি 1 সেকেন্ডে হয়, তাহলে ফাস্ট কন্ডাক্টিং টিস্যুর উপস্থিতি থাকলে সেই ফ্লাকচুয়েশনটা হবে অনলি 0.5 সেকেন্ডে। ওকে, এখন আমরা কার্ডিয়াক সাইকেলে যে ইলেকট্রিক ইভেন্টগুলো রয়েছে সেগুলো দেখব। অ্যাকশন পটেনশিয়াল তৈরির মধ্য দিয়ে যে ইলেকট্রিক ফ্লোটা হয় সেগুলোর ভেক্টর ফর্ম দেখব, এবং এগুলো থেকে কিভাবে ইসিজি তৈরি হয় সেই জিনিসগুলো দেখব। আমরা জানি যে এসএ নোডের মধ্যে সর্বপ্রথম অ্যাকশন পটেনশিয়াল তথা ডিপোলারাইজেশন তৈরি হয় এবং সেগুলো অ্যাট্রিয়ামের সমগ্র ওয়ালের দিকে ছড়িয়ে পড়ে। যেহেতু এসএ নোড অবস্থান করে হার্টের আপওয়ার্ড অ্যান্ড টু দ্য রাইটে এবং হার্টটা একটু বাম দিকে হেলানো থাকে, সেহেতু ডিপোলারাইজেশনের সবগুলো ওয়েভকে একত্রিত করে যদি আমরা একটা ভেক্টর ফর্ম তৈরি করি, তাহলে সেটার ডিরেকশন হবে ডাউনওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট, যেটা তৈরি হচ্ছে পজিটিভ চার্জের দ্বারা। অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে ফাইব্রাস ব্যান্ড থাকে,
যেটার মধ্য দিয়ে ডিপোলারাইজেশনের ওয়েভটা পাস করতে পারে না। কেবলমাত্র এভি নোডের মধ্য দিয়েই অ্যাট্রিয়াল ওয়াল থেকে ভেন্ট্রিকলের ওয়ালে অ্যাকশন পটেনশিয়াল তথা ডিপোলারাইজেশনের ওয়েভটা পাস করতে পারে। এভি নোডের স্ট্রাকচারটা এমন যে সেখানে সেলগুলো হরাইজন্টালি অবস্থান করে, যে কারণে এর মধ্য দিয়ে ইলেকট্রিক ফ্লোটা ডিলে করে, অর্থাৎ এটার মধ্য দিয়ে স্লো কন্ডাকশন হয়। এটার অবশ্য একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে অ্যাট্রিয়ামটা যখন ডিপোলারাইজড হয় এবং কন্ট্রাক্ট করে তখন সেখান থেকে ব্লাডগুলো ভেন্ট্রিকলে যেতে হয়। তো এভি নোড যদি ইলেকট্রিক ফ্লোটাকে ডিলে না করে তাহলে ভেন্ট্রিকলের মধ্যে ব্লাড জমা হওয়ার জন্য যথেষ্ট সময় পাবে না। এভি নোডের মধ্য দিয়ে ব্লাড ফ্লো এতটাই স্লো হয় যে সেখানে ইলেকট্রিক ফ্লোয়ের জন্য কোনো ধরনের ভেক্টর প্রডিউস হয় না। বান্ডেল অফ হিজের পর এভি নোডের দুইটা ব্রাঞ্চ তৈরি হয়, রাইট অ্যান্ড লেফট এভি ব্রাঞ্চ। মজার ব্যাপার হচ্ছে ভেন্ট্রিকলের যে সেপ্টাল ওয়াল রয়েছে সেখানে ডিপোলারাইজেশন বা ইলেকট্রিক ফ্লো বা অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি হয় লেফট ব্রাঞ্চ দ্বারা। সেপ্টাল ডিপোলারাইজেশনের ফ্লোগুলো দ্বারা আমরা যে ভেক্টরটা পাই সেটা হবে পজিটিভ এবং ডিরেকশন হবে আপওয়ার্ড টু দ্য রাইট। এরপর রাইট অ্যান্ড লেফট এভি ব্রাঞ্চ থেকে তৈরি হবে পারকিনজি ফাইবার, যেগুলো দিয়ে ভেন্ট্রিকলের ম্যাসিভ অংশ অ্যাকশন পটেনশিয়াল বা ডিপোলারাইজড হবে। পারকিনজি ফাইবারের সেলগুলো একটু লম্বাটে এবং এগুলোর মধ্যে অনেক গ্যাপ জাংশন থাকার কারণে এগুলোর মধ্য দিয়ে ফাস্ট কন্ডাকশন হবে। পারকিনজি ফাইবারের দ্বারা ডিপোলারাইজেশনের যে ফ্লোটা হবে সেটার ডিরেকশন থাকবে ডাউনওয়ার্ড, এবং যেহেতু লেফট ভেন্ট্রিকলের ওয়ালটা বেশি পুরু সেহেতু সেদিকের ভেক্টরের পাওয়ারটা একটু বেশি থাকবে, এবং দুইটা ভেক্টরের জন্য ফাইনাল যে ভেক্টরটা তৈরি হবে সেটার ডিরেকশন থাকবে ডাউনওয়ার্ড অ্যান্ড স্লাইটলি টু দ্য লেফট। সর্বশেষ ভেন্ট্রিকলের যে বেজাল পার্ট রয়েছে সেখানে ডিপোলারাইজেশন হবে, এবং যেহেতু হার্টটা একটু বাম দিকে হেলানো থাকে সুতরাং এদের ডিরেকশন হবে আপওয়ার্ড অ্যান্ড টু দ্য রাইট। সো আমরা যদি এখন ইভেন্টগুলোকে নাম্বারিং করি তাহলে 1 নম্বরে থাকতেছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, যেটা ডিরেকশন হবে ডাউনওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট। এরপর হচ্ছে এভিনোডাল ডিলে, যেটার কোনো ভেক্টর প্রডিউস হয়নি। এরপর হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশন, যেটার ডিরেকশন আপওয়ার্ড অ্যান্ড টু দ্য রাইট। তারপর হচ্ছে ম্যাসিভ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, যেটার ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড অ্যান্ড স্লাইটলি টু দ্য লেফট। ফাইনালি হচ্ছে বেজাল ডিপোলারাইজেশন, যেটার ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড অ্যান্ড টু দ্য রাইট। ওকে, ইলেকট্রিক ইভেন্ট এবং ভেক্টরের ডিরেকশনগুলো যদি আমরা ভালো মতো বুঝে থাকি তাহলে এখন আমরা দেখব ইসিজি মেশিন তথা গ্যালভানোমিটারে এই ডিরেকশনগুলো কী ধরনের অ্যাকশন তৈরি করে। এখন মনে করি এটি কোনো একজন মানুষের হার্ট, এবং আমরা এটাকে একটা ইসিজি মেশিন তথা গ্যালভানোমিটারের সাথে যুক্ত করব, যার পজিটিভ ইলেকট্রোডটা যুক্ত থাকবে নিচের দিকে লেগে, অর্থাৎ হার্ট থেকে ডাউনওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফটে। অন্যদিকে নেগেটিভ ইলেকট্রোডটা যুক্ত থাকবে উপরের দিকে আর্মে, যেটা ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড অ্যান্ড টু দ্য রাইট। ইউজুয়ালি ইসিজি মেশিনে ইসিজি গ্রাফ পেপার থাকে, সো ধরে নেই এটা হচ্ছে ইসিজি গ্রাফ পেপার, যেটা বাম দিকে কন্টিনিউয়াসলি ঘুরতেছে, এবং গ্যালভানোমিটারের যে কাঁটাটা রয়েছে সেটার মুখে আমরা একটা রেড ইঙ্ক দিয়ে দিলাম। সো এটা যেদিকে ফ্লাকচুয়েট করবে গ্রাফ পেপারের মধ্যে সেই চিত্রটা ফুটে উঠবে। প্রাথমিকভাবে সেলগুলোতে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল নেগেটিভ থাকে, সেখানে কোনো ধরনের ইলেকট্রিসিটির ফ্লো থাকে না বলে ইসিজির যে গ্যালভানোমিটার রয়েছে সেই কাঁটাটা কোনো ধরনের বিক্ষেপণ দিবে না, অর্থাৎ লাইনটা স্ট্রেট থাকবে। ধরে নেই গ্যালভানোমিটারের যে কাঁটাটা রয়েছে সেটার উপরের দিকে পজিটিভ এবং নিচের দিকে নেগেটিভ। এরপর যখন 1 নম্বর ইভেন্ট তথা এসএ নোডে ডিপোলারাইজেশন শুরু হয় তখন পজিটিভ চার্জের জন্য এটার ডিরেকশন থাকে ডাউনওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট। পজিটিভ চার্জগুলো যেহেতু পজিটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে সেহেতু এটার ডিরেকশন হবে পজিটিভ দিকে, অর্থাৎ ইসিজি গ্রাফ পেপারে আমরা একটা আপওয়ার্ড ওয়েভ দেখতে পাব। এরপর শুরু হবে 2 নম্বর ইভেন্ট তথা এভিনোডাল ডিলে। এটার মধ্য দিয়ে স্লো কন্ডাকশন হয়। কন্ডাকশন এতটাই স্লো হয় যে গ্যালভানোমিটারের কাঁটা কোনো ধরনের বিক্ষেপণ দেয় না, যার অর্থ ইসিজি গ্রাফ পেপারে লাইনটা স্ট্রেট হবে। এরপর শুরু হবে 3 নম্বর ইভেন্ট তথা সেপ্টাল ডিপোলারাইজেশন।
পজিটিভ চার্জের জন্য এই ডিপোলারাইজেশন ওয়েভের ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড অ্যান্ড টু দ্য রাইট, এবং ডিরেকশনটা যেহেতু নেগেটিভ ইলেকট্রনের দিকে, সুতরাং গ্যালভানোমিটারের ফ্লাকচুয়েশনটা হবে নেগেটিভ দিকে। যেহেতু সেপ্টাল ওয়ালের থিকনেস কম, সেহেতু ইসিজি গ্রাফ পেপারে আমরা ডাউনওয়ার্ড খুব ছোট্ট একটি ওয়েভ দেখতে পাব। এরপর শুরু হবে আমাদের 4 নম্বর ইভেন্ট তথা ম্যাসিভ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। যেহেতু ভেন্ট্রিকুলার ওয়ালটা অনেক থিক এবং এখানে পারকিনজি ফাইবার দ্বারা ডিপোলারাইজেশন হয়, সেহেতু গ্যালভানোমিটারের কাঁটাটি অনেক বেশি ফ্লাকচুয়েট করবে। এবং যেহেতু পজিটিভ চার্জগুলো পজিটিভ ইলেকট্রনের দিকে যাচ্ছে, সেহেতু ইসিজি গ্রাফ পেপারে আমরা একটা আপওয়ার্ড ম্যাসিভ ওয়েভ দেখতে পাবো। এরপর শুরু হবে আমাদের 5 নম্বর ইভেন্ট তথা বেসাল ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এগুলোর ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট। যেহেতু পজিটিভ চার্জগুলো নেগেটিভ ইলেকট্রনের দিকে যাচ্ছে, সেহেতু গ্যালভানোমিটারের যে ফ্লাকচুয়েশনটা হবে সেটা হবে নেগেটিভ দিকে, অর্থাৎ ইসিজি গ্রাফ পেপারে আমরা একটা ডাউনওয়ার্ড ওয়েভ দেখতে পাবো। এরপর সবগুলো সেল যখন কমপ্লিটলি ডিপোলারাইজড হয়ে যাবে, সেখানে কোনো ধরনের ইলেকট্রিসিটির ফ্লো থাকবে না, যে কারণে গ্যালভানোমিটারের কাঁটাটি কোনো ধরনের ফ্লাকচুয়েশন দেখাবে না, অর্থাৎ ইসিজি গ্রাফ পেপারে লাইনটি স্ট্রেট থাকবে। ওকে, আমরা মোটামুটি বেসিক ইসিজি গ্রাফটা পেয়ে গেলাম। বলে রাখা দরকার, ইসিজি মেশিনে অনেকগুলো লিডস থাকে, তার মধ্যে আমরা যে বেসিক গ্রাফটা পেলাম সেটা পেলাম বাইপোলার লিম লিডসের কারণে। ওকে, আমরা যদি এখন ইসিজি গ্রাফটাকে আবার প্রথম থেকে পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো প্রথম যে স্ট্রেট লাইনটা রয়েছে সেটা ডিনোট করতেছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এরপর যে আপওয়ার্ড ওয়েভটা রয়েছে সেটা ডিনোট করতেছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। এরপর আবার যে স্ট্রেট লাইনটা রয়েছে সেটা ডিনোট করতেছে এভিনোডাল ডিলে। এরপর ডাউনওয়ার্ড যে ওয়েভটা রয়েছে সেটা ডিনোট করতেছে সেপ্টাল ডিপোলারাইজেশন। তারপর আপওয়ার্ড যে বড় ওয়েভটা রয়েছে সেটা ডিনোট করতেছে ম্যাসিভ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এরপর ডাউনওয়ার্ড ওয়েভটা ডিনোট করতেছে বেসাল ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তারপর যে স্ট্রেট লাইনটা রয়েছে সেটা ডিনোট করতেছে কমপ্লিট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশনের পর হবে রিপোলারাইজেশন। ভেন্ট্রিকলের ক্ষেত্রে রিপোলারাইজেশন শুরু হবে এটার আউটসাইড থেকে, এবং এগুলোর ডিরেকশন হবে আপওয়ার্ড অ্যান্ড টু দ্য রাইট। রিপোলারাইজেশন মানে সেলটা নেগেটিভ হবে, এবং যেহেতু নেগেটিভ চার্জগুলো নেগেটিভ ইলেকট্রনের দিকে যাচ্ছে, সেহেতু গ্যালভানোমিটারের ফ্লাকচুয়েশনটা হবে পজিটিভ দিকে, অর্থাৎ ইসিজিতে আমরা একটা আপওয়ার্ড ওয়েভ দেখতে পাবো, যেটা ডিনোট করবে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এরপর সবগুলো সেল সম্পূর্ণ রিপোলারাইজড হয়ে যাবে এবং কোনো ধরনের ইলেকট্রিক ফ্লো থাকবে না, যে কারণে গ্যালভানোমিটারে কোনো ধরনের ফ্লাকচুয়েশন হবে না, অর্থাৎ ইসিজিতে আমরা একটা স্ট্রেট লাইন দেখতে পাবো। এই গ্রাফে আমরা একটা জিনিস মিস করে রেখেছি, সেটা হচ্ছে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন। কাহিনী হচ্ছে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন প্রসেসটা খুবই স্লো এবং সেই সময়ে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন ঘটে, যে কারণে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনটা ওই ধাপে হারিয়ে যায়, অর্থাৎ ইসিজি মেশিন অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনটাকে আলাদা কোনো ওয়েভের মাধ্যমে প্রেজেন্ট করতে পারে না। সুতরাং ম্যাসিভ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য যে ওয়েভটা রয়েছে সেখানে আমরা অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনটাকে কাউন্ট করে নিব, অর্থাৎ অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনটা তখন ঘটে কিন্তু এটা হিডেন অবস্থায় রয়েছে। এখন আমরা এই জিনিসগুলোকে বিভিন্ন নাম দিতে পারি, যেমন অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য যে ওয়েভটা রয়েছে সেটার নাম দিলাম পি, সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য যে ওয়েভটা রয়েছে সেটার নাম দিলাম কিউ, এরপর ম্যাসিভ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য যে ওয়েভ রয়েছে সেটার নাম দিলাম আর, বেসাল ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য যে ওয়েভ রয়েছে সেটার নাম দিলাম এস, ফাইনালি ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের জন্য যে ওয়েভটা রয়েছে সেটার নাম দিলাম টি। সো এভাবেই পি কিউ আর এস টি ওয়েভ সম্বলিত ইসিজির গ্রাফটা আমরা পেয়ে থাকি। আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। টিল দেন, টাটা, গুড বাই।